আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হচ্ছে একজনকে, যে রিপন মন্ডল। সে চাইলেই ইয়র্কার মারতে পারে। বাংলাদেশের ক্রিকেটের অল টাইম লো একটা টাইম কিন্তু পার করছে। জাহানারাকে এক্ষেত্রে ধন্যবাদ দিতে হয়। শি ইজ এ হুইসেল ব্লোয়ার। মেয়েদের ক্রিকেটে এগুলো অনেক আগে থেকেই ছিল। যৌন হয়রানি বা বিভিন্ন ভার্বাল অ্যাবিউজের শিকার হওয়ার বিষয়গুলো বাংলাদেশের বাস্তবতাতে আসলে অন্য যে কোনো দেশের চেয়ে মুখ খোলাটা কঠিন। Hello and welcome to another episode of Sports Weekly by Bongo. আমার নাম মোহাম্মদ ইসলাম, আমি আপনাদের হোস্ট। আজকে আমাদের সাথে আছে মাসুদ পারভেজ, দৈনিক কালের কণ্ঠর স্পোর্টস এডিটর। মাসুদ ভাই, আপনাকে স্বাগতম আমাদের সাথে। অনেক ধন্যবাদ। যেহেতু মাসুদ ভাই আছেন, মাসুদ ভাই অনেক বছর ধরে ক্রিকেট কভার করছেন এবং গতকালও আমরা মানে রিসেন্টলিও আমরা খেলা কভার করছি একসাথে। অনেক ইস্যুস, লেটস জাস্ট ডাইভ ইনটু ইট। মাসুদ ভাই, স্ট্রেট আপ আমাদের মেন্স টিম, ন্যাশনাল টিম, এখন অনেকগুলো টিম। সো ন্যাশনাল টিমের সিরিজ হচ্ছে এখন আয়ারল্যান্ডের সাথে, চলছে টি-20 টেস্ট ম্যাচ ছিল দুটো। অনেক ঐতিহাসিক একটা টেস্ট ম্যাচ হলো ঢাকায়। অনেকগুলো ঘটনা, একটা হচ্ছে মুশফিক রহিমের 100তম টেস্ট, সেখানে সে একটা শতক করলো। তার সাথে তাইজুল ইসলামেরও একটা রেকর্ড গড়লো, সে বাংলাদেশ এখন হাইয়েস্ট উইকেট টেকার। বিশাল ওকেশন ছিল। ওকেশনটা আপনার কাছে যদি শুরু করেন, যে ওকেশনটা কীরকম ছিল, হাউ বিগ ওয়াজ ইট ফর বাংলাদেশ ক্রিকেট? অনেক বড় একটা ওকেশন তো নিঃসন্দেহে। তবে এখানে আমি একটা জিনিস একটু বলতে চাই, যেটা হচ্ছে যে গতকালকে আমরা দুইজনই নাজমুল হোসেন শান্তর প্রেস কনফারেন্সটা কভার করেছি। এই টেস্টের আবহটা ছিল মুশফিকময়, খুব স্বাভাবিক, সেটা থাকবে। 100তম টেস্ট খেলছেন। তবে এখানে আমি আসলে আলোচনা বেশি করতে আগ্রহী আসলে আরেকজনকে নিয়ে, তাইজুল ইসলাম। 2014 সালে তার টেস্ট ডেবু আমি দেখেছি সেন্ট ভিনসেন্টে। 5 উইকেট পেয়ে শুরু করেছিলেন। তো আপনারা জানেন যে সাকিব যখন ছিলেন, উনি যখন তার ডেবু হয় তখন সাকিব নিষিদ্ধ ছিলেন 6 মাসের জন্য। ওই সময়টা তার ডেবু হয়। পরে হচ্ছে নানা কারণে দেখা গেল যে বাংলাদেশ দুইজন লেফট আর্ম স্পিনার যদি না খেলানোর সিদ্ধান্ত নিয়ে থাকতো, সেক্ষেত্রে তাকে বাদ দেওয়া হতো একাদশ থেকে। নইলে হয়তো এতক্ষণে তার টেস্ট খেলা আর নাম্বারটা অনেক বেশি হতো। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আমরা তাইজুলের পারফরমেন্স নিয়ে তখনই আলোচনাটা আসে যখন একটা টেস্টে উনি ভালো পারফর্ম করেন। আপনি খেয়াল করে দেখেন, আমরা যদি জাস্ট 2 বছর পেছনে ফিরে যাই, সিলেটে বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে একটা টেস্ট জিতেছিল। যে টেস্ট ম্যাচটিতে 2 ম্যাচে সে 10 উইকেট নিয়েছিল। এক ইনিংসে 6 উইকেট, আরেক ইনিংসে 4 উইকেট। আপনি খেয়াল করে দেখেন যে আলোচনাটা কোথায় হয়েছে। আমরা যখন দেশে টেস্ট খেলি, আমরা যখন চিটাগাংয়ে গেলি, সিলেটে খেলি, যদি বড় পারফর্মার হয়, সাকিব হয় বা অন্য কোনো বড় স্টার প্লেয়ার হয়, আমরা কিন্তু তার অতীতটা নিয়ে আলোচনা করি। এই জায়গায় তাকে আমি একটু আনলাকি বলবো যে তাইজুল যখন একটা টেস্ট ম্যাচ খেলতে নামে, দেখেন এই টেস্টের আগেও কিন্তু ওরকম আলোচনাটা ছিল না যে সে সাকিবকে টপকে যেতে যাচ্ছে অথবা 250 উইকেটের মাইল ফলক তার সামনে। আরেকটা যেটা হয় যে আমরা এই টেস্টের মাঝখানেও তাইজুলের একটা প্রেস কনফারেন্স করেছি, সেখানেও দেখবেন যে সব ধরনের আলোচনা হয়েছে যে স্টার ক্রিকেটার ওরিয়েন্টেড, সাকিব নেই, এখন তাকে দায়িত্ব নিতে হচ্ছে। আগে সাকিব ছিল, তখন আপনার ম্যাচের নাম্বার অনেক কম হয়েছে। তা আমি খেয়াল করে দেখছিলাম যে আসলে কিছুটা অভিমান ভরেই সে জবাবগুলো দিচ্ছিল আসলে। তো অভিমান থাকলেও সে আসলে নীরবে নিভৃতে পারফর্ম করে যাচ্ছে। এই জায়গাটা আসলে আমি তাকে স্যালুট দিতে চাই যে প্রচারের আলো নেই, তার কোনো এন্ডোর্সমেন্ট নেই, তারকা খ্যাতিও আমি মনে করি যে সেই অর্থে নেই। মানে একজন ইয়াং ক্রিকেটার এখন কোনো একটা জায়গায় গেলে যেরকম ভিড় জমে যাবে, আমার মনে হয় না তাইজুলকে ঘিরে সেরকম ভিড় কোথাও হয়। তো এরকম একটা জায়গায় থেকে, মানে একেবারে নিভৃতে থেকে দিনের পর দিন যে পারফর্ম করে যাওয়া, আমার কাছে মনে হয় যে এটার অ্যাপ্রিসিয়েশনটা এখন খুব জরুরি। আর আরেকটা জিনিস, মুশফিকুর রহিম, যে আসলে ওনার বয়স কিন্তু 38 বছর। এখন হচ্ছে যে 38 বছর বয়সে বাংলাদেশের খেলোয়াড় না হলে হয়তো অনেক আগেই তার 100 টেস্ট হয়ে যেত। খুব কৌতূহল নিয়ে অপেক্ষায় থাকবো যে উনি আর কতদিন কন্টিনিউ করেন। তো যেটা হয় বাংলাদেশে, যেটা হয় খুব স্বাভাবিক, বয়স হয়ে গেলে প্রশ্ন উঠে যায় যে আর কতদিন খেলবে। আমার মনে হয় যে এবার অপোজিশনটা আয়ারল্যান্ড বলেই হয়তো সেই প্রশ্নটা সেভাবে ওঠেনি। এবং মুশফিকও ভালো পারফর্ম করেছেন। আমার মনে হয় যে সামনে যখন বড় দলগুলোর সঙ্গে বাংলাদেশ খেলতে শুরু করবে, আগামী মার্চ এপ্রিলেই পাকিস্তানের সঙ্গে হোম সিরিজ আছে, তো আমার মনে হয় যে ওই সিরিজগুলোর ওপর আসলে নির্ভর করবে যে আসলে মুশফিক আর কতদিন কন্টিনিউ করবেন। আমি আসলে ওইটা দেখার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা টেস্ট সিরিজ জিতলাম। বাংলাদেশে যেটা হয় যে কালচারটা, যে আমরা একটা সিরিজ জিতলে
বা ভালো করলে হয়তো অতীতটা একটু চাপা পড়ে যায়, ব্যর্থতাটা চাপা পড়ে যায়। আমার মনে হয় যে এখন সময় এসেছে যে আসলে এইসব ছোটোখাটো সিরিজ উইন নিয়ে খুব বেশি ডুবে না থাকার। এই কিছুদিন আগ পর্যন্ত আমরা টেস্টে খুব ভালো করছিলাম না। সো সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য আসল চ্যালেঞ্জগুলি আসলে 2026 সালে অপেক্ষা করছে। 12টা টেস্ট আছে একই বছরে। আমি আসলে ওই বছরটার দিকে তাকিয়ে থাকবো যে আসলেই টেস্ট ক্রিকেটে আমরা কতটুকু এগিয়েছি, সেটার প্রমাণটা আসলে সামনের বছরই পাওয়া যাবে বলে আমার মনে হয়। আচ্ছা ভাই, আমরা এই টেস্টের সময়, ঢাকা টেস্টের সময় আমরা প্লেয়ারদের কাছ থেকে শুনলাম যে এই যে ওকেশনটা ছিল যে মুশফিককে 100 টেস্ট খেলার সময় বিসিবি একটা রিসেপশন দিল বা অনেক ব্যানার ট্যানার ছিল বা একটা ড্রাইভ ছিল বিসিবির পক্ষ থেকে, এইটা আপনি আসলে মানে অ্যাজ এ ক্রিকেট রিপোর্টার যে অনেকগুলো ঘটনার সাক্ষী, স্পেশালি প্লেয়ারদের যে ফিনিশিং যেটা হয় বাংলাদেশে বা শেষ যে অধ্যায়টা খুব একটা ভালো হয়নি, মানে আপনার কাছে আমার ধারণা অগণিত এক্সাম্পলস আছে প্লেয়ারদের, রিসেন্ট প্লেয়ার, পাস প্লেয়ার, যে হয়তো শেষটা ভালো হয়নি বা রিটায়ারমেন্টও হয়নি অনেকের। তো মুশফিক যে 100 টেস্ট খেলছে, এটা তো রিটায়ারমেন্ট না, বাট 100 টেস্ট খেলবে, এটাকে যে বিসিবি একটা ওকেশন তৈরি করলো, এটা কি আপনার মনে হয় ভালো সিগন্যাল দিবে ফর দ্য নেক্সট জেনারেশন, দ্য নেক্সট পার্সন যারা এগুলো ট্রাই করবে? না, এটা তো অবশ্যই। আমি যদি এক্সাম্পল দিয়ে আপনাকে বলি, আজকে মুশফিকুর রহিমের যে বয়স, যখন বিদায় নেন বর্তমান বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তার বয়সটাও এরকমই ছিল। আচ্ছা, মানে ডেবু টেস্টে সেঞ্চুরি করেছিলেন, ইতিহাস হয়েছিলেন। আমার মনে আছে যে জিম্বাবুয়ে সফরে গিয়ে 2001 সালে ওনার একটা হার্টফোর্ট ইনিংস ছিল 80+। খুব যে খারাপ করছিলেন বিষয়টা কিন্তু তা না। মানে ওই সময়ের প্রেক্ষিতে বাংলাদেশের যারা টপ ক্রিকেটার ছিলেন, যে আকরাম খান বলেন, আমিনুল ইসলাম বলেন, মানে সিনিয়রদের যারা ছিলেন, যাদের বিদায় আসন্ন ছিল, তাদের মধ্যে উনি কিন্তু খুব ভালো পারফর্ম করছিলেন। ওই সময় কিন্তু উনি সুযোগটা পাননি। তার বিদায়টাও কিন্তু কি বলে বিনা নোটিশেই হয়ে গিয়েছিল, আসলে কেউ রেকগনাইজ করেনি। এরপরে উনি দেশের বাইরে চলে গেলেন, নিজেকে অন্যভাবে তৈরি করলেন। তো সেই শুরু থেকে যদি আমরা ধরি, এরকম একের পর এক কিন্তু এরকম মাঠ থেকে আসলে বিদায় নেওয়ার ঘটনা আসলে খুব সামান্যই ঘটেছে। সাকিব আল হাসানের কথাই ধরেন, তার প্রেক্ষাপট হয়তো ভিন্ন, কিন্তু দিনের শেষে আমরা কি দেখতে পাচ্ছি যে মানে একটা ঘৃণিত ব্যক্তির মর্যাদা নিয়ে উনি বাইরে চলে গেছেন। যে এখন অবস্থা যেরকম, মানে অতি বড় আশাবাদীও বোধহয় তার মাঠে প্রত্যাবর্তনের স্বপ্ন বা আশার কথা বলবেন না। সেই দৃষ্টিকোণ থেকে মুশফিক তো অবশ্যই সৌভাগ্যবান। আপনি দেখেন যে মাঠে থেকে 100তম টেস্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ যে এরকম একটা অকেশনকে তারা রাঙিয়েছে, নানা রকম আয়োজন রেখেছিল। যেমন নাজমুল হোসেন শান্তও গতকাল বলছিলেন যে এখন হচ্ছে যে 10 টেস্ট খেলা ক্রিকেটারও আসলে ইন্সপায়ার হচ্ছে। তো আমার মনে হয় যে খেলাটা নাম্বার তো বড় অবশ্যই, সেই সঙ্গে এই ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলো দরকার আছে, যেটা হচ্ছে যে একজন প্লেয়ার অন্তত ভাবতে পারবে যে আমি যদি কখনো 100 টেস্ট খেলি, মাঠে আমি এই জিনিসটা পাবো, আমার ফ্যামিলিকে এনে রেসপেক্ট করা হবে। এই কালচারটা আসলে চালু হওয়াটা খুব জরুরি ছিল। যদি অতীতে আমরা খুব বেশি এরকম কিছু দেখিনি। হ্যাঁ, ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল, আমার মনে আছে, কেক কাটা হয়েছিল, ছোটোখাটো কিছু বিষয় ছিল। কিন্তু হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন এই বিষয়ে যখন আলোচনায় আসবো, এই ক্ষেত্রে আসলে খুব বেশি ক্রিকেটারের আসলে মাঠের থেকে সম্মান নিয়ে যে বিদায় নেওয়ার যে ব্যাপারটা, সেটা আমরা খুব একটা দেখিনি, অনেকের ক্ষেত্রেই দেখিনি। সেই দৃষ্টিকোণ থেকে আসলে মুশফিককে নিয়ে আয়োজনটা খুবই আশাব্যঞ্জক। লেটস টক অ্যাবাউট দ্য ফিউচার স্টার্স। বাংলাদেশ এ দল রিসেন্টলি পাকিস্তান এ দলের সাথে একটা ফাইনালে হেরেছে। এসিসির ফিউচার স্টার্স টুর্নামেন্ট দোহায় অনুষ্ঠিত হয়েছে। খেলাগুলো খুবই এক্সাইটিং হয়ে গিয়েছে। আমরা আসলে টুর্নামেন্টটা সম্পর্কে আমরা যারা সাংবাদিক তারা একটু আইডিয়া রেখেছিলাম, বাট যেহেতু টিভিতে দেখিয়েছে খেলাটা এবং এত ভালো কি বলবো কাভারেজ বা ব্রডকাস্ট, আমরা উই আলটিমেটলি ওয়াচড ইট, মানে লাইভই খেলা দেখেছি বেশিরভাগগুলো। এবং খুবই এক্সাইটিং কিছু প্লেয়ার্স ছিল ইন্ডিয়ান টিমে, পাকিস্তান টিমে, বাংলাদেশ টিমেও ছিল। বাট আনফর্চুনেটলি অ্যাজ ইউজুয়াল ফাইনালে যে বাংলাদেশ হেরেছে এবং পরপর দুটো সুপার ওভার, এখন তো মানে সুপার ওভারের একটা ভাইরাস চলছে বাংলাদেশ ক্রিকেটে। তো মাসুদ ভাই, এই টিমে আপনি যেহেতু বলেন মুশফিককে অনুসরণকারী কয়জনকে পাওয়া যায় দেখতে হবে, তো এটা তো ডিফারেন্ট ফরম্যাট টি20। কি দেখলেন, কোনো প্লেয়ার আপনার চোখে পড়লো কিনা, বা ভালো মন্দ সব মিলে যদি বলতেন যে কাদের কথা আপনি কথা বলতে চান? আমার কাছে খুব মানে অবিশ্বাস্য মনে হয়েছে একজনকে। মানে যদি আপনি এই রাইজিং স্টার্সের মধ্যে থেকে একজন প্লেয়ার আমাকে পিক করতে বলেন, যে রিপন মণ্ডল। ফাস্ট বোলার রিপন। তো আপনি জানেন যে আন্ডার-19 খেলেছে। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আগে হচ্ছে যে বিভিন্ন পত্রপত্রিকায় নানা রকম আয়োজন থাকে, আমাদের কালের কণ্ঠ আয়োজন থাকতো যে এই
ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকা প্লেয়াররা এরা হচ্ছে যে তাদের নিয়ে একটা প্রোফাইল ধরনের স্টোরি এক এক দিন এক একজনকে নিয়ে যেত। তা আমার পরিষ্কার মনে আছে যে এই ছেলেটার একটা গর্ব নিয়ে বলা একটা কথা যে সে নাকি বলে কয়ে ইয়র্কার মারতে পারে। রিপোর্টার লিখেছে, সে যেহেতু বলছে ছাপা হতে তো সমস্যা নেই, ছাপাও হয়েছে, কিন্তু এই যে বিশ্বাস করার যে ব্যাপারটা সেই জায়গাটায় কিন্তু একটু ঘাটতি ছিল যে আসলেই কি তাই, এটা কি বাড়িয়ে বলছে কিনা। এই টেস্টের কারণে, আয়ারল্যান্ডের টেস্টের কারণে আসলে আমাদের পক্ষে খুব হোল হার্টেডলি হচ্ছে পুরো টুর্নামেন্টটা ফলো করা একটু মুশকিল ছিল। তারপরও সেমিফাইনাল এবং ফাইনাল যেটা দেখলাম, আমি দেখলাম যে এই ছেলেটি যা বলেছিল সে ঠিক তাই, সে চাইলেই ইয়র্কার মারতে পারে। আপনি দেখেন যে একটা দুইটা হয়তো ইয়র্কার করতে গিয়ে ফুল টস হয়ে যাচ্ছে, বাট কিন্তু ওভারে 3-4টা ইয়র্কার সে করতে পারছে এবং ব্লক হলে বলটা ফেলতে পারছে। এটা একটা অবিশ্বাস্য দক্ষতা। আমি মনে করি যে রাইজিং স্টার্স এটা টেলিভাইজড ম্যাচ, আমার মনে হয় যে মাঠের দর্শক ভবিষ্যতে পৃথিবীব্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যে যদি বাংলাদেশের কাউকে নিয়ে খুব বেশি আগ্রহ তৈরি হওয়ার কোনো কারণ থাকে, আমার মনে হয় সেই কারণগুলি তার মধ্যে উপস্থিত আছে। এরকম একজন বোলার যে বলে কয়ে হচ্ছে ইয়র্কার দিতে পারে, এটা কিন্তু যে কোনো দলের জন্য আন্ডার প্রেসার, যে কোনো দলের জন্য একটা বিগ অ্যাসেট। আমরা জাস্ট ব্রিফলি আপনার কাছে একটা জিনিস জানতে যাবো, সামনে বিপিএল এর হওয়ার আমি বলবো যে শিডিউল দিয়েছে একটা, কয়েকবার চেঞ্জও হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা ইউজুয়ালি হয় এই সময়টা সিজনে। তো এইবার আমরা কি দেখবো মাঠে গড়াবে? মানে আপনার কাছে কি তথ্য আছে যে এবার বিপিএল কি হবে? বিপিএল মানে সেই শুরু থেকে আমরা যেভাবে দেখে আসছি, বিপিএল মানেই হচ্ছে যে শুরুতে একটা তারিখ হবে, এরপরে সেটা পেছাবে, এরপরে নানা রকম নাটক হবে, এই তো আমরা দেখে আসছি বছরের পর বছর। এবার যেটা হলো, প্রথমে আমরা শুনলাম যে প্লেয়ার্স অকশন হবে 17ই নভেম্বর, সেখান থেকে শুনলাম 23শে নভেম্বর, এখন শুনছি এটা 30শে নভেম্বর। এবং 30শে নভেম্বর সেটা আদৌ হবে কিনা, সেটা নিয়ে একটা বড় প্রশ্নের জায়গা আছে। আসলে আপনিও জানেন, আমরা যারা ভিতরের খোঁজ খবর রাখি, বোর্ডের মধ্যেই মত আছে যে এবার এরকম আধা খেচড়া ভাবে টুর্নামেন্টটা না করার, সবার না কিন্তু বোর্ডের ভিতরে কারো কারো মত আছে যে এবার আমরা টুর্নামেন্টে না করি। গতবারের এক্সপিরিয়েন্সে রাজশাহীর কারণে যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড বদনামটা হয়েছে, সেটা যাতে আরেকবার না হয় সেজন্য কিছু কিছু বোর্ড কর্মকর্তা চাচ্ছেন এবার সেটা না হোক। আবার এট দ্য সেম টাইম যে কোনোভাবেই হোক, প্রয়োজনে বোর্ড দুইটা ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়ে হলেও হোক, এরকমভাবে টুর্নামেন্টটা করারও একটা আলোচনা আছে। শেষ পর্যন্ত কি দাঁড়াবে, যেটা হচ্ছে যে আমরা শুরুতে শুনলাম যে এবার বোর্ড হচ্ছে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির নাম ঠিক করে দিবে, নাম ঠিক করে দেওয়া হলো এবং কয়েকদিনের মধ্যে শুনলাম যে সেই নাম পাল্টেও গেছে, চিটাগংয়ের নামটা পাল্টে গেছে। সো এগুলি বছরের পর বছর ধরে হয়ে আসছে, এগুলি এক্সপেক্টেড না, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে আবারও সেই একই জিনিসগুলি, মানে একটা বিপিএল ভালো হবে কি হবে না, ভালো না হওয়ার পক্ষে যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেগুলো কিন্তু এবারও আছে। সো খুবই সংশয়ের জায়গা আছে যে এবারও আসলে বিপিএলটা ঠিক বিপিএল এর মতো করে হবে কিনা। ভাই, আপনি কিছুদিন আগে একটা ইন্টারভিউ করেছিলেন জাহানারা আলমের, উনি বাংলাদেশ দলের খুবই এক্সপিরিয়েন্স একজন ফাস্ট বোলার। উনি কিছু অ্যালিগেশনস এনেছে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের ব্যাপারে, বাংলাদেশের ক্রিকেট কিভাবে চলে, এবং বিশাল একটা ইন্টারভিউ ছিল। মানে ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ইন্টারভিউ। মানে কংগ্রাচুলেশনস টু ইউ ফার্স্টলি এরকম একটা ইন্টারভিউ করার জন্য, বিকজ এরকম ইস্যু আসলে কেউ সামনে নিয়ে আসে না। দ্যাটস ওয়াই আই এম সেইং। আপনি যখন ইনিশিয়ালি এটা ওনার মুখ থেকে এগুলো শুনছিলেন, হোয়াট ওয়াজ গোয়িং থ্রু ইউর মাইন্ড? মানে আপনি কি ওয়ার ইউ শকড, নাকি আপনি এগুলোর ব্যাপারে আপনার কিছুটা ধারণা ছিল? মানে কি আপনার ফার্স্ট রিয়াকশনটা কি ছিল? আমি একদমই শক ছিলাম না। মানে প্রথম কথা, এটা কেন শক ছিলাম না সেটার জন্য আমি আপনাকে একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আজ থেকে বছর দেড়েক বা দুয়েক আগে এক ভদ্রলোকের সঙ্গে আমার কথা হয়, যিনি একজন নারী ক্রিকেটারের বাবা। তো আমার মতো ক্রীড়া সাংবাদিকদের নিয়ে ওনার অভিযোগ ছিল, আপনারা মেয়েদের ক্রিকেটকে কভারেজ দেন না, মেয়েদের ক্রিকেটটা উঠে আসুক আপনারা চান না, এই জন্য আপনারা এই ক্রিকেটগুলো কভার করেন না, মেয়েদের ম্যাচ হলে আপনাদের মাঠে দেখা যায় না। তো যাই হোক, উনি একপাক্ষিক বাউন্সার দিয়ে যাচ্ছিলেন আর কি আমাকে। তো আমি চেষ্টা করছিলাম ডাক করার জন্য। তো এক পর্যায়ে বিরক্ত হয়ে আমি তাকে বললাম যে দেখেন, আমরা মেয়েদের ক্রিকেটটা কাভার যদি করতে চাই, আপনি তো চান যে সাংবাদিকরা কাভার করুক, এখানকার নিউজ তুলে আনুক, তো নিউজই যদি আমরা তুলে আনতে যাই তাহলে আপনিও হয়তো কোনো একদিন আপনার মেয়েকে আর মাঠে পাঠাবেন না। তো ওই জায়গাটাই আমি তার সঙ্গে আলোচনা শেষ করেছিলাম। এই জন্যই শেষ করেছিলাম, এরপরে তাকে সে যদি ডিটেলস জানতে চাইতো হয়তো সেগুলো খুব প্রীতিকর হতো না তার জন্য। মেয়েদের ক্রিকেটে এগুলো অনেক আগে থেকেই ছিল, এগুলি শোনাও যেত। অনেক ক্রিকেটার দেখবেন যে যখন বিপিএল এর পয়সা পায় না
আপনাকে আমাকে ফোন দেয়। যখনই আপনি বলছি যে ঠিক আছে তুমি যেহেতু পয়সা পাচ্ছ না, আমি তোমাকে কোট করে লিখি যে তুমি বঞ্চিত, তোমার বক্তব্যটা দাও, সেটার কেউ দিতে চায় না। তো বাংলাদেশের বাস্তবতায় আসলে মেয়েদের পক্ষে এই ধরনের যৌন হয়রানি বা বিভিন্ন ভার্বাল অ্যাবিউজের শিকার হওয়ার বিষয়গুলো বাংলাদেশের বাস্তবতায় তো আসলে অন্য যে কোনো দেশের চেয়ে মুখ খোলাটা কঠিন। তো সেগুলো আমরা শুনতাম, জানতাম, কারো কারোর সঙ্গে আলাপই হতো, কিন্তু যখনই আমরা চাইতাম যে একজন ভুক্তভোগীর কাছে যে তার বক্তব্য অন রেকর্ড, হ্যাঁ আমরা যদি আপনার বক্তব্যটাই তুলে ধরি, সেটা তখন দেখলাম সবাই রিলাক্টেন্ট থাকতো। হ্যাঁ, খুব স্বাভাবিক কারণে হয়তো সামাজিক মান মর্যাদা নানা কিছুর হয়তো আছেই বাংলাদেশ। তো সেই জায়গা থেকে আসলে অনেক আগে থেকে এই বিষয়গুলো জানতাম বলেই জাহানারার ইন্টারভিউটা আমি যখন নেই, আমি একদমই শক ছিলাম না। তো জাহানারাকে এক্ষেত্রে ধন্যবাদ দিতে হয়। শি ইজ এ হুইসেল ব্লোয়ার। সে হুইসেলটা ব্লো করে দিয়েছে বলেই এখন হচ্ছে যে আমরা আরও অনেক ভুক্তভোগী যারা সামনে এসে কথা বলার সাহস দেখাচ্ছে। আর সবচেয়ে বড় সংকটের জায়গাটা আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের ক্রিকেট যেটা ফেস করবে সামনে, আমার কাছে যেটা মনে হয় এই যে মেয়েরা মুখ খোলার কারণে নারী ক্রিকেট নিয়ে যে নেতিবাচক মনোভাবটা সমাজে ছড়িয়েছে, আই ডাউট যে কোনো অভিভাবক এখন তার মেয়েকে খেলতে মাঠে পাঠাবেন। আমরা অবভিয়াসলি এই টপিকটা নিয়ে অনেক আলাপ আলোচনা করতে পারি, বাট আমরা আসলে ওয়েট করতে চাই যে ক্রিকেট বোর্ড যেই একটা কমিটি, একটা ইনভেস্টিগেশন কমিটি তৈরি করেছে, যা প্রথমে 3 মেম্বার 5 মেম্বার করে। উই আর হোপফুল যে এই কমিটিটা একটা ভালো দিকে জিনিসটা নিবে। তবে একটু ডিফিকাল্ট হয়ে যায় যখন বোর্ডেরই লোকজন থাকে ওই কমিটিতে, মনে হয় একজন আছে বোর্ডের। তবে ক্রিকেট বোর্ড নতুন, অক্টোবর 6 তারিখে ইলেকশন হয়ে এসছে এবং 21 জন নতুন আর 2 জন ইন্টারিমে এসেছিল, 2-3 জন। তাদের পক্ষে কি এত বড় একটা দায়িত্ব নেওয়া, আপনি কি দেখছেন যে are they capable of handling this, and this board is capable of handling bigger things? আচ্ছা, না আমার কাছে যেটা মনে হয় যে এই বোর্ডের পরিচালক যারা হয়ে এসেছেন সবার অবস্থাটা আমার কাছে আপাতত মনে হচ্ছে যে আমরা পার্থের অপটাস স্টেডিয়ামে এসে যে প্রথম টেস্টটা, আমার মনে হয় যে এই বোর্ডের ডিরেক্টরদের এখন সেই অভিজ্ঞতা হচ্ছে। ধরেন আমাদের বাংলাদেশ জাতীয় দলের ওই ধরনের উইকেটে খেলার এক্সপিরিয়েন্স নাই, খেলতে গেলে যা হতো সেরকম একটা এক্সপিরিয়েন্সই হচ্ছে। আপনি দেখেন যে বাংলাদেশের ক্রিকেটের অল টাইম লো একটা টাইম কিন্তু পার করছে। নারী ক্রিকেট নিয়ে এত অভিযোগ, আপনার ন্যাশনাল টিম ভালো করছে না, আপনার বিপিএল নিয়ে ঝামেলা, আপনার নির্বাচনী সমীকরণে যে বিরুদ্ধ পক্ষ তারা গো ধরেছে যে তারা ক্লাব ক্রিকেটে খেলবেনই না, এবং নাম্বারটা অনেক বড় এখন পর্যন্ত। কিন্তু নিশ্চিত হওয়ার উপায় নেই যে এবারে ঢাকা লিগ হবেই। 29 তারিখে বিসিবি প্রেসিডেন্ট একটা মিটিং ডেকেছেন। আমি অলরেডি শুনলাম যে যে ক্লাবগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল বেশিরভাগই এটা টার্ন ডাউন করেছেন, যে তারা এই নিমন্ত্রণে আসবেন না। এত কিছু সামলানোর মতো, এতগুলি বাউন্সার খেলার মতো টেকনিক্যাল যে ব্যাটিং দক্ষতা এটা আসলে নেই। সেই জায়গাতেই আসলে তাদের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। স্পোর্টস উইকলি বাই বঙ্গ, অবশ্যই আমরা আপনাকে পেয়ে খুবই খুশি হয়েছি। অনেকগুলো সাবজেক্ট কভার করতে পেরেছি ক্রিকেট নিয়ে। ইউ আর ভেরি এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার আমাদের এই স্পোর্টস অ্যারেনার। দর্শক, আমরা আজকের জন্য এখানেই শো শেষ করব। আমাদের শো আপনারা রবিবার রাত 9টায় দেখবেন বঙ্গর প্ল্যাটফর্মে, বঙ্গর সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চোখ রাখবেন। মাসুদ পারভেজ ছিল এই শোতে। It was a great show. Please watch our show, and please watch next week as well. Thank you.